না, আর হলো না। দিদিমণি আজকে নিজেই বুঝিয়ে দিলেন যে ২৬ অব্দি যুদ্ধটা টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা তার আর অন্তত হচ্ছে না। যতই ঘাসফুলের তেলাপোকাগুলো লাফালাফি, ঝাপাঝাপি করার চেষ্টা করুক না কেন, বডি ল্যাঙ্গুয়েজ বলুন, কথাবার্তা বলুন, প্রত্যেকটা থেকে প্রমাণিত হয়ে গেল এই খেলা শেষ হয়ে গেছে। কেন বলছি? আজকে আপনারা জানেন যে ওই যে বিএলএ 2 আছে, তাদেরকে নিয়ে একটা নেতাজি ইন্ডোরে মহাসম্মেলন করার চেষ্টা করেছিলেন। কেননা এখনই তো এসআইআর এর মেন খেলাটা শুরু হবে। আপনারা যারা ভাবছিলেন যে এসআইআর এ হিন্দু নাম বাদ যাচ্ছে, মতুয়াদের নাম বাদ চলে গেছে ইত্যাদি প্রভৃতি, আসল খেলা এখন শুরু হবে। এবং সেইখানে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ জিনিস হতে চলেছে, যেটা দিদিমণি বলে দিচ্ছেন, আরও ১.৫ কোটি নাম নাকি বাদ দিতে হবে বিজেপির খোকা বাবুদের আবদার। কি বলেছিলাম আপনাদের? যে এই যে ৫৮ লক্ষ নাম বাদ গেছে, এটা খুব ভালো হয়েছে। খুব খারাপ কিছু হয়নি। ৫৮ লক্ষ নাম, ওই মৃত ভোটার যেগুলো রয়েছে, ডুপ্লিকেট রয়েছে, শিফটেড রয়েছে, সেগুলোকে কাজে লাগিয়ে এরা তো ছাপ্পা-টাপ্পাগুলো করতো। তো সেই জায়গা থেকে এই ৫৮ লাখ বাদ যাওয়াটা ভালো। কিন্তু কিন্তু এসআইআর প্রক্রিয়া শেষে যদি ১.৫ কোটির উপরে নাম পশ্চিমবঙ্গ থেকে বাদ না যায়, ১,৭০,৮০ মতো যদি বাদ না যায়, তাহলে জানবেন যে এদের যে ছাপ্পা ভোটের কারখানাটা সেটা ইনট্যাক্ট আছে। এদের খুব একটা চাপ হয়নি। এবং এতদিন অবধি দেখুন, এত কিছু হয়ে যাওয়ার পরেও এরা বেশ একটা কনফিডেন্স দেখানোর চেষ্টা করছিল। কিন্তু এবার যেহেতু ইলেকশন কমিশন নিজেদের আসল রূপটা দেখাতে শুরু করেছে, বলেছিলাম না এরা ল্যাজে খেলাচ্ছে, এদেরকে দেখে নিতে চাইছে এরা কতদূর বার বাড়তে পারে, ঠিক সেই অনুযায়ী নিজেদের রূপটা দেখাবে। এবং সেটা যখন দেখাতে শুরু করেছে, তখন দিদিমণি নিজে বুঝে যাচ্ছেন যে আরও ১.৫ কোটি নাম নাকি বাদ যাবে। অর্থাৎ ৫৮ লাখ অলরেডি চলে গেছে, ১.৫ কোটি আরও বাদ যেতে পারে, এটা আশঙ্কা করছেন কে? খোদ দিদিমণি। তাহলে টোটাল এশিয়ারে কত বাদ যাচ্ছে? ২ কোটির উপরে। যদি সত্যিই সেটা হয়, আর ছাপ্পা মারার কোনো জায়গা কিচ্ছু পড়ে থাকবে? বুঝতে পারছেন কোথায় কতখানি অসহায় হয়ে গেছেন? এবং এখানে আমি ৩টে জায়গা, ৩টে সেন্টেন্স মার্ক করেছি। সেগুলো ভালো করে দেখুন, দিদিমণির বক্তব্যটা শুনুন এবং বোঝার চেষ্টা করুন যে আসলে কোনখানে ধাক্কা লেগেছে। কেন বলছি দিদিমণি ২৬ অব্দি খেলাটাকে টেনে নিয়ে যেতে পারবেন না, তার বডি ল্যাঙ্গুয়েজ বলছে। এর সঙ্গে তিনি একটা কথা বলেছেন, দ্বিতীয় যে জায়গাটা ইয়েলো মার্ক করেছি, চালাকির দ্বারা মহৎ কাজ হয় না। বলতে চাইছেন বিজেপিকে, মানে ভাবটা শোনাচ্ছেন বিজেপিকে বলছেন, কিন্তু সত্যি সত্যিই কি বিজেপিকে বলছেন? চালাকির দ্বারা এতদিন মহৎ কাজটা কে করছিল? বাংলার মানুষ কিন্তু বুঝে গেছে। নির্বাচন কমিশন কিন্তু বুঝে গেছে। এবং ওই দিল্লিতে বসে অমিত শাহ মুচকি মুচকি হাসছেন, কেননা সব থেকে বেশি তিনি বুঝেছেন। তাই তার সেই চালাকির জায়গাটা না একটা একটা করে এরকম তোলা হচ্ছে আর টুকটুক করে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হচ্ছে। আর দিদিমণির আতঙ্ক তত বাড়ছে। চালাকি কে করছিল এতদিন ধরে? এই যে মা মাটি মানুষের সরকার চলছে, মানুষ আমাদের সঙ্গে আছে, আসল খেলা তো অন্য ছিল। ডেমোগ্রাফিটাই চেঞ্জ করে দাও, ভুয়ো ভোটার ঢুকিয়ে দাও, ভুতুরে ভোটার ঢুকিয়ে দাও। আপনাদের আগে একটা এক্সাম্পল বলেছিলাম না, এই সোনারপুর দক্ষিণ কেন্দ্র যেখানে আমি রয়েছি বর্তমানে, যার গ্রামীণ যে এলাকাটা রয়েছে, পঞ্চায়েত যে এলাকাটা রয়েছে, যেখানে ওভারঅল মার্জিন কমেছে। ২০২১-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রায় ৩০,০০০, ২৯,০০০-এর বেশি ভোটে সেখান থেকে জিতেছিল। এবং সেই ব্যবধানটা কমে আসে ২০২৪-এ মাত্র ৯,৫০০-এর কাছাকাছি। তার মানে ওভারঅল সব জায়গা থেকেই বিজেপি ডেভেলপমেন্ট করেছে, এখানে ২০,০০০ মতো ভোট তারা এখানে কমাতে পেরেছে। কিন্তু দেখা যাচ্ছে পঞ্চায়েত যে এলাকাগুলো, সেখানে ৩০,০০০ ভোটে যেটা আসন যখন হয়েছিল, মার্জিন যখন হয়েছিল, তখন যে ব্যবধানে জিতেছিল বা যতগুলো ভোট পেয়েছিল, এই ৯,৫০০ লিড পাওয়ার সময় সেই ব্যবধানটা বেড়ে গেছে। খেলাটা কি হয়েছে বোঝা যায়নি? মানে আমি ৩০,০০০-এর লিড পেয়েছি, কিন্তু এই অঞ্চলগুলোতে লিডগুলো মনের মতো হয়নি। তাই এখানে ভুয়ো ঢোকাও, এখানে জালি ঢোকাও, এখানে ডুপ্লিকেট ঢোকাও, আর সেইখান থেকে মার্জিনটা বার করে নিয়ে এসো। সেই জায়গাটাই তো এলিমিনেট হয়ে যাচ্ছে। এবং ৩ নম্বর, একদম লাস্টে দেখুন আবার একটা ইয়েলো মার্ক করে দিয়েছি। সেখানে বলা হচ্ছে, বাংলা না থাকলে দেশটা থাকবে না, মাথায় রাখবেন। কাকে বলছেন? কাকে বোঝাচ্ছেন? আমরা তো জানি বাংলা না থাকলে দেশটা থাকবে না, তার কারণ হচ্ছে এখানে বাংলাদেশি ঘুসপেটিয়া অনুপ্রবেশকারী তারা ঢুকে যাচ্ছে। কিন্তু এখানে কি একটা কোনো ইঙ্গিত দেওয়ার চেষ্টা করা হলো? এতদিন যে খেলাটা চলতো, কোনো কিছু হলেই দিল্লিতে গিয়ে কাগজ নেই, পত্র নেই, আমার নাকি মিটিং করতে হবে, গিয়ে পায়ে ধরা, ছেড়ে দাও বাবা, ছেড়ে দাও, আমায়, আমি তোমাদের সাপোর্ট করে দেবো। ওই আমার এমপিগুলো আছে তারা ওয়াকআউট করে যাবে, তারা ভোটের সময় ভোট দেবে না। ওই যখন আলোচনা হবে তখন তুমুল ঝগড়াঝাটি হবে, কিন্তু যখন ভোটদান হবে তখন ভোটদানে আমরা বিরত থাকবো। বা ওই ধুতি পাঠানো, আম পাঠানো, এইসব খেলাগুলো যে হচ্ছিল সেগুলো আর জমছে না। সেই জন্য কি একটা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে যতই তোমার নীতিশ কুমার থাকুক, যতই তোমার চন্দ্রবাবু নাইডু থাকুক,
বাংলা না থাকলে দেশ থাকবে না, বাংলার এই সাপোর্টটা পিছন থেকে না থাকলে তুমি সরকারটা 29 অব্দি চালাতে পারবে না, সেই হুঙ্কারটা দেওয়ার চেষ্টা হচ্ছে নাকি? আসলে খুব ভালো করে বুঝে গেছেন যে 6 মাসের মধ্যে সরকার ফেলে দেবো, 6 মাসের মধ্যে মোদি সাহেব দিল্লি থেকে চলে যাবে, এইসব কথা মানুষ আর খাচ্ছে না। তাই একটা কোথাও গিয়ে আপ্রাণ চেষ্টা করা হচ্ছে, কিন্তু সেই চেষ্টাগুলো করে কোনো লাভ আছে? আজকে পরপর যে কথাগুলো তিনি বললেন, সেই কথাগুলো আমি কিছুটা অ্যানালিসিস করার চেষ্টা করছি, এবং সেখানে সেখানে এক একটা মজার মজার কথা আসছে। প্রথমেই বলছে নাম কাটছে ভ্যানিশ কুমারেরা, জ্ঞানেশ মনোজদের নিশানা মমতার, এআই দিয়ে ভোটার তালিকায় কারচুপির আশঙ্কা। ভ্যানিশ কুমার, এই ভ্যানিশ শব্দটা ব্যবহার করা হয়েছিল বলে যাদবপুরের অধ্যাপককে জেল খাটিয়েছিলেন, আজকে সেই ভ্যানিশ শব্দ আপনাকে ব্যবহার করতে হচ্ছে? কালের কি চক্র দিদি, এত সহজ জিনিস নয়। পূর্ণ সার্কেল, ফুল সার্কেল কমপ্লিট হবেই, সেটাই হচ্ছে আপনার সঙ্গে। আজকে মনে হচ্ছে ভ্যানিশ কুমার, কেননা ওখানে রাজীব আর সিন্নার মতো কেউ নেই, কেননা ওখানে মনের মতো লোকগুলোকে বসিয়ে রাখা যায়নি, যাদেরকে দিয়ে এই ভোট চলাকালীন, এই এসআইআর চলাকালীন, এই নাম তোলা নাম কাটা এই সমস্ত কারচুপিগুলো করা যেত, যা নির্দেশ আসতো 14 তলা থেকে, এরা দলদাসের মতো সেটা করতো। সেইগুলো হচ্ছে না বলে খুব ছটফটানি, খুব জ্বালা বাড়ছে, কিন্তু সেটা করে তো লাভ হবে না। বিজেপির দালাল বলে দাগিয়ে দিচ্ছেন। আপনার যদি ক্ষমতা থাকে, আপনার কাছে যদি প্রমাণ থাকে, কোর্টে যান না। আমি তো কথায় কথায় কোর্টে যান, হাইকোর্টের দরজা খোলা আছে, মহামান্য সুপ্রিম কোর্টের দরজা খোলা আছে, সেখানে গিয়ে প্রমাণ করে দিন। এই জ্ঞানেশ কুমার, এই মনোজ কুমার আগরওয়াল যারা রয়েছেন, তারা অ্যাকচুয়ালি ভ্যানিশ কুমার, তারা বিজেপির হয়ে কাজ করছেন। আসলে আতঙ্কটা তো বাড়ছে। পরিষ্কারভাবে বলে দিলেন যে বিজেপিকে জেতানোর জন্য করছে, না, বিজেপিকে জেতানোর জন্য করেনি। নির্বাচন কমিশন তাদের এখতিয়ারের মধ্যে থেকে আইনগতভাবে যেটুকুনি করার সেইটুকুনি করছে। আর সেই আইননিষ্ঠভাবে কোনো কাজটা যদি হয়, এখানে ভোটার তালিকার সংশোধন যদি হয়ে যায়, তাহলে বিজেপির আশাটা সময়ের অপেক্ষা। এটা দিদিমণি আপনিও বুঝে গেছেন। সেই জন্য বিজেপিকে আনার জন্য করছে নির্বাচন কমিশন, এমন একটা হাওয়া তোলার চেষ্টা করছেন যাতে নির্বাচনের পর আপনি এটাকে এক্সকিউজ হিসেবে খাড়া করতে পারেন। সে যা খুশি বলুন, ইলেকশনের পর কারোর কিছু এসে যায় না। বাংলার মানুষ একটাই দেখতে চাইছে, পাপ বিদায় হচ্ছে বাংলা থেকে, এবং সেটা হওয়ার প্রসেস যে এই এসআইআর প্রসেসের মাধ্যমে হয়ে যাচ্ছে, এটা আপনার থেকে ভালো আর কেউ বুঝতে পারছে না। আর সেই জন্য আতঙ্কে ছটফটানি ছটফটানি শুরু হয়েছে। আজকে আর একটা জিনিস দেখলাম, দেখে খুব ভালো লাগলো। গত বেশ কয়েক মাস ধরেই তিনি শুরু করেছেন অমিত শাহজিকে টার্গেট করা। আজকে তো একদম যা খুশি তাই আবারও বলে দিলেন, তিনিই নাকি দেশ চালাচ্ছেন, প্রধানমন্ত্রী অবধি কিছু করতে পারছেন না, অমিত শাহকে কন্ট্রোল করতে পারছেন না। তাতে বাংলা বাঙালি হিন্দুর কিচ্ছু এসে যাচ্ছে না। এটাই বাংলা বাঙালি হিন্দু দেখতে চাইছে, বরং বরং তাদের মধ্যে ক্ষোভ, অমিত শাহজি আরেকটু কেন করা হচ্ছেন না। ওই সব থেকে বড় ধেরের ডাকাতরা সেটাকে চুলের মুঠি ধরে কোমরে দড়ি পুড়িয়ে কেন জেলে ঢোকাচ্ছে না। সেই প্রসেসটা করলে অমিত শাহজির জয় জয়গান হবে। কিন্তু একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে, যে যেখানে যা পুরনো সম্পর্ক কাজে লাগিয়ে সেটিং করার চেষ্টা করা হচ্ছে, ওই একটা জায়গাতে গিয়ে আপনি আটকে যাচ্ছেন, একটা জায়গাতে গিয়ে আপনি ঠেকে যাচ্ছেন, সেটার নাম হচ্ছে অমিত শাহজির টেবিল। সেখানে গিয়ে যা কিছু প্রপোজাল আসছে, এরকম করে নিয়ে ডাস্টবিনে ফেলে দেওয়া হচ্ছে। কোনো কথা হবে না, বাংলা বিজেপি দখল করবে, এবং সেটা গণতান্ত্রিক পদ্ধতিতে জনগণের ভোট নিয়ে, এবং এখানে ডবল ইঞ্জিন সরকার হবে। আর তাই যন্ত্রণা কষ্ট বাড়ছে, ক্রমশ বাড়ছে। সব থেকে বড় রাগে গস গস করছেন অমিত শাহজির উপরে, যে এত কিছু করেও এই মানুষটাকে কিছুতেই টলানো যাচ্ছে না। আসলে এতদিন যেটা হতো, ওই ভীষ্ম পিতামহের মতো যেখানে চলে যেতেন, তিনি বলতেন একটু ক্ষমা ঘেন্না করে দাও না, আর সেই জন্য একটু থামতুম হয়ে থাকতো। আজকে এই মানুষটার কোনো কথা শুনছে না, একদম ওই থামলিয়া বলে না, সেই থামলিয়া হয়ে গেছে, যে ভাই বাংলা আমরা নেবই নেব, এবং কোনো কিচ্ছু আটকাতে পারবে না। সাম দাম দণ্ডভেদ সমস্ত কিছু লাগিয়ে দাও, কারোর কথা আর কোনো শোনার জায়গা নেই। বাংলা ফুল ফোকাসে আছে, আর সেই জন্য যন্ত্রণাটা বাড়ছে। আর যদি সত্যি এই ফর্মে খেলতে থাকেন অমিত শাহজি, যদি যে রূপটা বাংলা আসলে দেখতে চাইছে, যে ওই চুনোপুটি নয়, রাঘব বোয়াল ধরো আর জেলে ভরো, চোর ধরো জেল ভরো, এই প্রকল্প যেদিন যে মুহূর্তে শুরু হবে, সেদিন এই মানুষটা কতখানি অপ্রতিরোধ্য হয়ে যাবে বুঝতে পারছেন। বাংলার যে ফ্লোটিং ভোটারটা আছে, যারা এখনও দোনামোনা করছে, সেটিং একটু একটু ভাবছে, তাদের ভোটটা কংক্রিট সিল্ড বিজেপির প্রতি হয়ে যাবে। আর তাহলে দিদিমণির ফেরত আসার কোনো চান্স থাকছে না। সেই জন্য এর উপর খুব রাগ হচ্ছে,
এবং সবথেকে বড় কথা, এখন আবারও দলকে মোটিভেট করতে গিয়ে কি বলবেন, কি করবেন তিনি বুঝতে পারছেন না। সেই জন্য একটার পর একটা মিথ্যাচার চলছে, গুলিয়ে দেবার চেষ্টা করা হচ্ছে। বলছেন সেই ২০০২ এর পুরনো প্রসঙ্গ টেনে আনছেন, সেটা থেকে ডিলিমিটেশন হয়েছে, ২০০২ থেকে শুরু করে ২০০৪ অব্দি চলেছে। না, ভুল কথা, মিথ্যে কথা বলছে এটা। যদি হয় হলফনামা দিয়ে শ্বেতপত্র প্রকাশ করে বলুক দিদি, দেখি কত ক্ষমতা আছে। বড় বড় ফুটানি। আসলে একদল মূর্খের সামনে দাঁড়িয়ে তো ভাষণ দিচ্ছেন। কারোর একটা ক্ষমতা নেই যে মুখের উপর কোনো কথা বলে, কারোর একটা ক্ষমতা নেই যে পড়াশোনা করা আছে এটাকে প্রতিবাদ করে যে ভুল কথা বলছেন আপনি, এভাবে বলবেন না, ফেঁসে যাবেন। এই যে ২০০২ থেকে ২০০৪ লাস্ট এসআইআর হয়েছিল, সেটা গোটা দেশের জন্য। কিন্তু দেশের মধ্যে রাজ্যগুলো আছে, যে রাজ্যকে ধরা হয়েছে সেই রাজ্যে মোটামুটি ৬ মাসের মধ্যে সেই প্রসেসটা শেষ হয়ে গেছে, এবং বাংলাতেও সেই একই কাণ্ড হয়েছিল। বাংলায় যেদিনকে এসআইআর শুরু হয়েছিল সেইখান থেকে ৬ মাসের মধ্যে বাংলায় এসআইআর প্রসেস কমপ্লিট হয়ে গেছিল। কেননা বিভিন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন বিভিন্ন সময় হয়, সেই অনুযায়ী এই এসআইআরগুলো হয়েছিল সেই বিভিন্ন রাজ্যে। ওই ২০০২ থেকে ২০০৪ অব্দি বাংলাতে এসআইআর হয়েছিল, এটা সম্পূর্ণ ভুল কথা। তাই একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে যে এসআইআর নিয়ে যে বাম্বুটা খাচ্ছেন, সেই বাম্বুটার কোনো জবাব, কোনো জাস্টিফিকেশন দিতে পারছেন না। সেই জন্য মিথ্যা তথ্য দিয়ে নিজের দলের লোককে মুরগি করে, ভুল বুঝিয়ে, বিভ্রান্ত করে কোনো রকমে লড়াইয়ের ময়দানে টিকিয়ে রাখতে চাইছেন। কেননা তার যে বডি ল্যাঙ্গুয়েজ ভেঙে যাচ্ছে, তার যে মনোবল ভেঙে গেছে, এটা গোটা দলের কাছে স্পষ্ট হয়ে গেছে। ফলে যখন ক্যাপ্টেনের এরকম অবস্থা হয়ে যায়, দল ছন্নছাড়া হয়ে যায়, তারাও আর লড়াইয়ের ময়দানে থাকতে চাইছে না। কেন, তারা খুব ভালো করে বুঝছে যে উপরতলার নেতা নেত্রীরা এর পরেও যে করে হোক সেটিং করে হাতে পায়ে ধরে হয়তো বেঁচে গেলেও বেঁচে যেতে পারে, কিন্তু এরা যে অন্যায় অত্যাচারটা করেছে না, এর হিসাব হবে, কড়াই গন্ডায় হিসেব হবে, সুদ সমেত হিসেব হবে, এবং সেই হিসেব যেদিনকে হবে সেদিনকে যে কি হবে এরা বুঝতে পারছে। তাই এদেরকে কোনো রকমের ময়দানে টিকিয়ে রাখতে হবে, নাহলে ২৬-এর ভোটটা করবো কি করে ভাই? জেতা হারা তো অনেক পরের প্রশ্ন। আর সেই জন্য এরকম বিভ্রান্তিকর তথ্য দিতে হচ্ছে। আর একটা বিভ্রান্তিকর তথ্য দিলেন, যেটা আজকে শুভেন্দু অধিকারী কার্যত ধুয়ে দিয়েছেন, চ্যালেঞ্জ করেছেন, ক্ষমতা থাকলে অ্যাকসেপ্ট করে দেখান দিদিমণি। আপনি তো বিশাল হুব্বা নেতা নেত্রী শুনেছি, ২৯৪ আসনই আপনি মুখ, আপনিই সব, গোটা বাংলা নাকি আপনাকে দেখে ভোট দেয়, গোটা ভারত আপনাকে চায়, আপনি বিশ্বের নেত্রী, অনেক কথা শুনে এসেছি। তো চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করুন। আপনি বলেছেন যে কেন্দ্রীয় সরকারি কর্মচারী অন্য রাজ্য থেকে নিয়ে এসে নির্বাচন কমিশন এখানে নাকি ওই স্পেশাল অবজারভার যেগুলো করছেন সেগুলো করবেন, বা মাইক্রো অবজারভার করবেন। তো শুভেন্দু অধিকারী যে চ্যালেঞ্জটা করেছেন যে একটা নাম যদি দেখাতে পারেন তিনি ক্ষমা চাইবেন, আর যদি না পারেন দেখাতে আপনাকে ক্ষমা চাইতে হবে। করছেন চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট, নাকি হাওয়ায় কথা ভাসিয়ে দিয়ে এখন কোনো রকমে চালাবার চেষ্টা করছেন? কি বলছেন, কি করছেন নিজেরই আর কোনো খেয়াল থাকছে না। এবং সবথেকে মজার ব্যাপার যেটা আমার লাগলো, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বিজেপি বলে তিনি দাগিয়ে দিলেন। অর্থাৎ সবেতে বিজেপি আতঙ্ক, সবেতে বিজেপি জুজু, সবেতে অমিত শাহের ভূতটা তাকে তাড়া করছে। আতঙ্ক, আতঙ্ক, আতঙ্ক। কেউ যদি এতখানি আতঙ্ক নির্বাচনের এতখানি আগে হয়ে যায়, যে নাকি বলছিল ২৫০-২৬০ আসন নিয়ে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে, তাহলে সে বা তার দল লড়াইয়ের ময়দানে আছে, লড়াই করার জায়গায় আছে? ওই যারা ভাবছেন যে এখনো সেটিং হয়ে যাবে, শেষ মুহূর্তে একটা কিছু খেলে দেবে, হ্যাঁ এতদিন খেলা হয়েছে, এতদিন অনেক রকম খেলা হয়েছে। এই তো এক ভুয়ো ভোটার হয়েছে, ভোটের সময় উন্নয়ন বাহিনী হয়েছে, তারপর ইভিএম মেশিন এদিক ওদিক হয়েছে, তারপর কাউন্টিংয়ের পর কয়েক রাউন্ড হওয়ার পর সেখানে খেলা হয়েছে, অনেক কিছু হয়েছে। সেই জায়গাগুলো বন্ধ করার দরকার আছে। সেগুলো যখন সময় আসবে নিশ্চিতভাবে যারা রাজনৈতিকভাবে লড়াই করছেন তারা সেই জায়গাটা করবেন। কিন্তু একদম প্রিলিমিনারি যে জায়গাটা আছে না, অর্থাৎ এই ভুয়ো ভোটার, জাল ভোটারকে একদম ছুঁড়ে ফেলে দেওয়া, সেই কাজটা হচ্ছে, এবং যত হচ্ছে তত নিজেদের জালে আষ্টে পৃষ্ঠে বেঁধে যাচ্ছেন দিদিমণির দল। আর তাই দিদিমণিও আর রাখতে পারছেন না আসল কথাটা, মোদ্দা কথাটা তিনি বলে দিচ্ছেন। এসআইআর প্রসেস যারা ভাবছেন যে পুরো লুটে নিয়েছে, সেখানে বলছেন ৫৮ লাখ তো বাদ গেছেই, আরও ১.৫ কোটি নাম নাকি বাদ দিতে হবে। নাকি শব্দটা উড়িয়ে দিন, আরও ১.৫ কোটি নাম বাদ যাবে, এটা খোদ দিদিমণি বুঝে যাচ্ছেন। ৫৮ লাখ প্লাস ১.৫ কোটি সংখ্যাটা যেখানে দাঁড়াবে, এখানে একদম ওই লাস্ট কথাটা লেখা হয়ে গেল, অন্তর্জলী যাত্রা সম্পন্ন হয়ে গেল, এটা বলে দেওয়া যেতেই পারে। কি বলবেন আজকের নেতাজি ইন্ডোরে দিদির বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে, সভা নিয়ে? সত্যিই কি লড়াইয়ের জায়গায় আছে, নাকি হাল ছেড়ে দিচ্ছেন? সেটা আমি যেরকম বুঝতে পারছি আপনারাও বুঝতে পারছেন।
উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।